हेलो फ्रेंड्स, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল। আজ আমরা এনটিপিসি গ্রুপ ডি যে জিকে মক টেস্ট সিরিজ শুরু করেছিলাম সেটার 18 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 17টি প্র্যাকটিস সেট আলোচনা করেছি। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নেবে এবং তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। এবং শুধুমাত্র দেখাই নয়, তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনকে যেগুলো তোমরা পারবে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তর লেখার চেষ্টা করো। সো লেটস স্টার্ট। আজকের আমাদের প্রথম কোশ্চেন যেটা হলো সেটা আছে, নিচের কোনটি নীতি আয়োগের 7th পিলারের অন্তর্গত নয়? অর্থাৎ আমাদের যে নীতি আয়োগ একটা বডি আছে সেটার 7টা পিলারের উপর নির্ভর করে গঠিত। তার মধ্যে নিচের কোনটি সেই 7টা পিলারের অন্তর্গত নয়? প্রো পিপল, পার্টিসিপেশন, এম্পাওয়ারিং নাকি ইনোভেশন? অর্থাৎ কোনটা 7th পিলারের অন্তর্গত নয়? তো এক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেকেই 10 সেকেন্ড করে সময় পাবে অ্যান্সার দেওয়ার জন্য। সেই 10 সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু কারেক্ট অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। তো এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার হয়ে যাবে, ইনোভেশন যেটা আছে সেই ইনোভেশনটা কিন্তু আমাদের নীতি আয়োগের 7th পিলারের অন্তর্গত নয়। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 4, ইনোভেশন। এখন যদি আমরা নীতি আয়োগের এই 7টা পিলার দেখি তাহলে সেই 7টা পিলার কী কী? সেই 7টা পিলার হলো প্রো পিপল, পার্টিসিপেশন, এম্পাওয়ারিং, প্রো অ্যাক্টিভিটি, ইনক্লুশন, ইকুয়ালিটি এবং ট্রান্সপারেন্সি। অর্থাৎ এই 7টাই হলো নীতি আয়োগের পিলার। এখানে কিন্তু ইনোভেশনের কোনো উল্লেখ নেই, তাহলে ইনোভেশনটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে না। নেক্সট কোশ্চেন, আইআরডিপি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে সম্পর্কযুক্ত? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাকি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা? তাহলে এখানে আইআরডিপি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সম্পর্কযুক্ত সেটা কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হয়ে যাবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, 6 5-year প্ল্যানের সাথে কিন্তু আইআরডিপি অ্যাসোসিয়েটেড। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান 2। এখন আমরা যদি আইআরডিপি দেখি তাহলে আইআরডিপির ফুল ফর্ম হলো ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা স্টার্ট হয়েছিল। এটা ফার্স্ট যেটা স্টার্ট হয়েছিল 1978-এ একটা পাস হয়েছিল। ঠিক আছে, কিন্তু তখন সেটা কিন্তু কার্যকর হয়নি। এটা কার্যকর হয়েছিল 1980 খ্রিস্টাব্দে, অর্থাৎ 6 5-year প্ল্যানে। কারণ 6 5-year প্ল্যানের সময়কালটা ছিল 1980 থেকে 1985 এবং এই 1980 খ্রিস্টাব্দে এটা কার্যকর হয়েছিল। তার জন্যই কিন্তু মোস্ট স্পেসিফিক্যালি আমরা যদি বলি এটা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সংযুক্ত ছিল। আমাদের পরবর্তী কোশ্চেন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া কে তৈরি করেছিলেন? পিসি মহালানবিস, KN রাজ, JC কুমারাপ্পা নাকি জওহরলাল নেহেরু? তো ক্ষেত্রে যেটার কারেক্ট অ্যান্সার হবে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া যিনি নির্মাণ করেছিলেন তিনি ছিলেন KN রাজ। অপশন 2 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ KN রাজেই কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া নির্মাণ করেছিলেন। এখন আমরা একটু জেনে নিই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা কী ছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1951 খ্রিস্টাব্দ থেকে 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, এবং এই প্রথম বার্ষিকী পরিকল্পনাটা যে মডেলের উপর গড়ে উঠেছিল সেই মডেলটা ছিল হারোড ডোমার গোথ মডেল। ঠিক আছে, হারোড ডোমার গোথ মডেলের উপর ভিত্তি করে এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গড়ে উঠেছিল। এবং এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আমাদের যে কৃষিকাজ, সেই কৃষিকাজ বা এগ্রিকালচারের উপর কিন্তু মেন ফোকাস করা হয়েছিল। এটা তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, বিজয়নগর সাম্রাজ্যের আর্থিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্যটি কী ছিল? অর্থাৎ কোন জায়গা থেকে তারা বেশি পরিমাণ কর আদায় করত? উদ্বৃত্ত ভাড়া, ভূমি রাজস্ব, বন্দর থেকে আয় নাকি আর্থিক ব্যবস্থা? তো এক্ষেত্রে বিজয়নগর সাম্রাজ্য যেটা ছিল তাদের যে আর্থিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্য বা মূল ভিত্তি ছিল কিন্তু ভূমি রাজস্ব, অর্থাৎ ল্যান্ড ট্যাক্স ছিল। ল্যান্ড ট্যাক্সটাই কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের আর্থিক ব্যবস্থার মূল ভিত্তি ছিল। তাহলে যদি আমরা দেখি বিজয়নগর সাম্রাজ্যে বিভিন্ন সোর্স থেকে তারা ইনকাম করতো। তাদের মধ্যে কী কী ছিল, যেমন জিওপলিটিক্স, প্রপার্টি ট্যাক্স, কমার্শিয়াল ট্যাক্স, ট্যাক্স অন ইন্ডাস্ট্রি, সোশ্যাল অ্যান্ড কমিউনিটি ট্যাক্স অ্যান্ড ইম্পোজিশন অফ পেনাল্টিস ফর ক্রাইমস। এই সমস্তগুলো থেকে তারা ট্যাক্স ইনকাম করতো। কিন্তু দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সোর্স অফ রেভিনিউ ওয়াজ ল্যান্ড ট্যাক্স। ভূমি রাজস্বই কিন্তু ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট তাদের সোর্স অফ রেভিনিউ। এবং সেই ভূমি রাজস্বটা কীরকমভাবে ধার্য করা হতো, সেটা ছিল টোটাল যে প্রডিউসড হতো তার 1/6 পার্ট অফ দ্য প্রডিউস ওয়াজ কালেক্টেড অ্যাজ দ্য ল্যান্ড ট্যাক্স। তার 6 ভাগের 1 ভাগ কিন্তু কালেক্ট করা হতো বিজয়নগর সাম্রাজ্যের সময়। ঠিক আছে, এবং এই যে ল্যান্ড ট্যাক্স এটা কী নামে পরিচিত ছিল? এই ল্যান্ড ট্যাক্সটাকে বলা হতো সিস্টা, SHISHTA, সিস্টা
বলা হতো, এই ল্যান্ড ট্যাক্সটাকে বলা হতো, যেটাই ছিল বিজয়নগর সাম্রাজ্যের মেন সোর্স অফ ইনকাম। ক্লিয়ার? আমাদের পরবর্তী কোশ্চেন, ইন্টারন্যাশনাল ডে ফর এল্ডারলি পারসন দিবস কবে পালন করা হয়? 2 অক্টোবর, 16 অক্টোবর, 8 অক্টোবর নাকি 1 অক্টোবর? ইন্টারন্যাশনাল ডে ফর এল্ডারলি পারসন, তো এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ইন্টারন্যাশনাল ডে ফর এল্ডারলি পারসন কিন্তু আমরা প্রত্যেক বছর 1 অক্টোবর সেলিব্রেট করি, অর্থাৎ অক্টোবরের 1 তারিখে কিন্তু ইন্টারন্যাশনাল ডে অফ এল্ডারলি পারসনস আমরা সেলিব্রেট করি। তাহলে অপশান হয়ে যাবে, উত্তর হয়ে যাবে অপশান 4 1 অক্টোবর। এখন যদি আমরা বাকি ডেটগুলো একটু দেখি, তাহলে 2 অক্টোবর কী হিসেবে আমরা পালন করি? 2 অক্টোবর আমরা গান্ধী জয়ন্তী হিসেবে পালন করি, অথবা যেটাকেই কী বলা হয়, ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স। ঠিক আছে? এবং 16 অক্টোবর আমরা কী দিন হিসেবে পালন করি? ওয়ার্ল্ড ফুড ডে হিসেবে পালন করি। 16 অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড ফুড ডে। ক্লিয়ার? এবং যেটা 8 অক্টোবর, সেটা কী ডে হিসেবে পালন করা হয়? 8 অক্টোবর পালন করা হয় ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। ক্লিয়ার? তাহলে এই সমস্ত দিনগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, এবং তার সাথে ইন্টারন্যাশনাল ডে অফ এল্ডারলি পারসন 1 অক্টোবর আমরা সেলিব্রেট করি। আমাদের পরবর্তী কোশ্চেন, কৃষ্ণা বদ্বীপ ও কেপ কমোরিনের মধ্যে ভারতের নিচের কোন উপকূলটি অবস্থিত? করমণ্ডল উপকূল, উত্তর সরকার উপকূল, মালাবার উপকূল নাকি কোঙ্কণ উপকূল? তো যে উপকূলটা আমাদের কৃষ্ণা বদ্বীপ থেকে কেপ কমোরিনের মধ্যে বিস্তৃত, সেই উপকূলটাকে আমরা কি বলি? তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, সেই উপকূলটা কিন্তু করমণ্ডল উপকূল নামে পরিচিত। এটা মেনলি কিন্তু যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর মধ্যে ছড়িয়ে আছে, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু করমণ্ডল উপকূল, অর্থাৎ কৃষ্ণা বদ্বীপ থেকে কেপ কমোরিন অবধি। ক্লিয়ার? এবং যদি উত্তর সরকার উপকূল, উত্তর সরকার মেনলি ওড়িশার উপকূলটাকে উত্তর সরকার বলা হয়। মালাবার উপকূল, মালাবার উপকূলটা মেনলি কেরালার যে উপকূল সেটাকে মালাবার বলা হয়। এবং কোঙ্কণ উপকূল হচ্ছে মহারাষ্ট্র এবং যে গোয়ার উপকূল, সেই উপকূলটাকে আমরা কিন্তু কোঙ্কণ উপকূল বলে চিহ্নিত করি। আমাদের পরবর্তী কোশ্চেন, ভারতের নিচের কোন নদীটি পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হয়নি? গোদাবরী, কাবেরী, তাপ্তি এবং কৃষ্ণা। এই 4টি নদীকে যদি আমরা একটু অ্যানালিসিস করি, তাহলে আমরা দেখতে পাবো যে গোদাবরী নদীটি যেটি উৎপন্ন হয়েছে সেটাও কিন্তু পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হয়েছে, পশ্চিমঘাট পর্বতের মহারাষ্ট্রের ত্রিম্বক প্লেটো থেকে উৎপন্ন হয়েছে। কাবেরী নদীটা কোথার থেকে উৎপন্ন হয়েছে? কাবেরী নদীটা যেটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপন্ন হয়েছে, এবং কৃষ্ণা নদীটাও পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে। তাহলে গোদাবরী, কাবেরী এবং কৃষ্ণা তিনটিই পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হয়েছে। তাপ্তি নদীটি পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হয়নি, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তাপ্তি। তাপ্তি নদীটি কিন্তু পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হয়নি। অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ভারতের নিচের কোন জলপ্রপাত গোয়ায় অবস্থিত? গোয়াতে কোন জলপ্রপাতটি অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত, দুধসাগর জলপ্রপাত, নোকালিকাই জলপ্রপাত নাকি ল্যান্সিং জলপ্রপাত? তাহলে নিম্নলিখিত যেই 4টি জলপ্রপাতের মধ্যে যে জলপ্রপাতটি গোয়ায় অবস্থিত সেটি হচ্ছে দুধসাগর জলপ্রপাত। অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দুধসাগর জলপ্রপাত আমাদের গোয়াতে অবস্থিত। অনেক সময় দিয়ে দিতে পারে এই দুধসাগর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত, তাহলে এটা কিন্তু মান্ডবী নদীর তীরে অবস্থিত, মান্ডবী নদীর উপর অবস্থিত, যেটা গোয়াতে অবস্থিত। এবং ধোঁয়াধার জলপ্রপাত হচ্ছে আরও একটা উল্লেখযোগ্য জলপ্রপাত, যেটা কোথায় অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত হচ্ছে মধ্যপ্রদেশের জবলপুর ডিস্ট্রিক্টে অবস্থিত, মধ্যপ্রদেশের জবলপুর ডিস্ট্রিক্টে অবস্থিত। এবং এটা কোন নদীর তীরে অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত হচ্ছে আমাদের নর্মদা নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার? আমাদের পরবর্তী কোশ্চেন, এভারেস্ট আরোহণকারী প্রথম মহিলা কে ছিলেন? জাঙ্কো তাবেই, ক্যারোলিন মিক্কেলসন, ভ্যালেন্টিনা টেরেস্কোভা নাকি উপরোক্ত কোনোটিই নয়? তোমরা সবসময় এক্ষেত্রে মনে রাখবে, যিনি প্রথম মহিলা যিনি এভারেস্ট আরোহণ করেছিলেন তিনি হলেন জাঙ্কো তাবেই। জাঙ্কো তাবেই এখানে হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান 1 ইজ দ্য কারেক্ট। এভারেস্ট আরোহণকারী প্রথম মহিলা ছিলেন জাঙ্কো তাবেই। তাহলে জাঙ্কো তাবেই সম্পর্কে আমরা একটু জানবো। জাঙ্কো তাবেই ওয়াজ এ জাপানিজ মাউন্টেনার। তিনি কোন কান্ট্রি থেকে বিলং করতেন? তিনি জাপান থেকে বিলং করতেন, এবং তিনি ছিলেন ফার্স্ট ওমেন টু ক্লাইম মাউন্ট এভারেস্ট। এবং সেটা তিনি কখন ক্লাইম করেছিলেন? 16 মে 1975-এ কিন্তু তিনি ক্লাইম করেছিলেন। সি ওয়াজ অলসো দ্য ফার্স্ট ওমেন টু ক্লাইম দ্য হাইয়েস্ট পিক অফ অল 7 কন্টিনেন্ট। এবং তিনি ছিলেন প্রথম মহিলা যিনি আমাদের 7টা কন্টিনেন্ট অর্থাৎ 7টা মহাদেশের যে 7টা হাইয়েস্ট পিক সেগুলোকে ক্লাইম করেছিলেন। তাহলে জাঙ্কো তাবেই কিন্তু খুব একটা উল্লেখযোগ্য নাম। তিনি 7টা কন্টিনেন্টের 7টা মাউন্টেন পিককেই কিন্তু ফার্স্ট ক্লাইম করেছিলেন। কিন্তু এখানে যদি থাকতো কোন এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন, তাহলে যদি প্রথম ভারতীয় বা ইন্ডিয়ান কথাটি উল্লেখ থাকতো, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যেত বাচেন্দ্রী পাল। কারণ বাচেন্দ্রী পাল ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। পরবর্তী কোশ্চেন,
নিচের কোনটি প্রাচীনতম রাজবংশ? গুপ্ত, মৌর্য, বর্ধন নাকি কুষাণ? অর্থাৎ এই 4টি রাজবংশের মধ্যে সবথেকে ওল্ডেস্ট বংশ কোনটা? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, সবথেকে প্রাচীনতম রাজবংশ ছিল মৌর্য রাজবংশ। এই 4টি রাজবংশের মধ্যে গুপ্ত, মৌর্য, বর্ধন এবং কুষাণের মধ্যে মৌর্য রাজবংশ ছিল সবথেকে প্রাচীনতম রাজবংশ। কিন্তু এই 4টে রাজবংশ যদি ক্রোনোলজিক্যালি আমাদের সাজাতে হয় সময় অনুসারে, তাহলে সবথেকে প্রাচীন ছিল মৌর্য, ঠিক আছে। তারপরে কি ছিল? মৌর্যর পরে হয়েছিল কিন্তু আমাদের কুষাণ রাজবংশ। কুষাণের পরে কি হয়েছিল? কুষাণের পরে ছিল আমাদের গুপ্ত, এবং গুপ্তর পরে হচ্ছে বর্ধন। তাহলে এটাই হচ্ছে এদের ক্রোনোলজিক্যাল অর্ডার। ফার্স্টে মৌর্য, তারপর হচ্ছে কুষাণ, তারপর হচ্ছে গুপ্ত, তারপরে হচ্ছে বর্ধন। পরবর্তী কোশ্চেন, নিউটনের কোন গতিসূত্র অনুযায়ী, মানে নিউটনের গতীয় সূত্রের কোন সূত্রের কারণে জলে সাঁতার কাটা সম্ভব হয়? প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র নাকি কোনোটিই নয়? এখন আমরা যে জলে সাঁতার কাটি সেটা কোন গতিসূত্রের উপর নির্ভর করে নিউটনের? তো এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হবে, তোমরা প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং তোমরা ভিডিওটি না কেটে কেটে দেখে কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থরলি দেখো। এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং আপকামিং যেগুলো তোমাদের আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট। অবশ্যই এখান থেকে অনেক অনেক কোশ্চেন তোমাদের কমন আসার সম্ভাবনা রয়েছে। তো এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, নিউটনের তৃতীয় গতিসূত্র মাধ্যমে কিন্তু আমরা জলে সাঁতার কাটি, ঠিক আছে। নিউটনের তৃতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলছে? নিউটনের তৃতীয় গতিসূত্র বলছে প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এবং এই সূত্রটাই কিন্তু আমাদের জলে সাঁতার কাটতে সম্ভব করছে। পরবর্তী কোশ্চেন, অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন, আলোর অভ্যন্তরীণ প্রতিফলন বা নাকি প্রিজম? তো এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হবে তোমরা সবসময় এটা মনে রাখবে, অপটিক্যাল ফাইবার যেটা থাকে সেটা কিন্তু সবসময় আলোর অভ্যন্তরীণ প্রতিফলন দ্বারা কিন্তু কাজ করে, ঠিক আছে। আলোর অভ্যন্তরীণ প্রতিফলন দ্বারা নীতির উপর কিন্তু কাজ করে অপটিক্যাল ফাইবার। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 3। পরবর্তী কোশ্চেন, উৎসেচক এবং সম্পর্কিত অঙ্গগুলির মধ্যে কোন জোটটি ভুল? অর্থাৎ কোন জায়গা থেকে কোন হরমোনটা ক্ষরিত হয় সেটা দেওয়া আছে, এবং এই 4টার মধ্যে কোনটা ভুল সেটা তোমাদের খুঁজে বার করতে হবে। প্রথমত হচ্ছে টায়ালিন লালাগ্রন্থি, পেপসিন পেট, মল্টেজ বৃহদন্ত, ট্রিপসিনোজেন পিত্তথলি। তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে, মানে যে জোটটি ভুল সেটা কোনটা? তো যেটা আমাদের টায়ালিন উৎসেচক সেটা কিন্তু লালাগ্রন্থি থেকে ক্ষরিত হয়, তাহলে এটা কিন্তু কারেক্ট। পেপসিন যেটা সেটা পেট বা আমাদের যেটা স্টোমাক থেকে ক্ষরিত হয়, এটাও কারেক্ট। মল্টেজ যেটা সেটাও কিন্তু আমাদের বৃহদন্ত থেকে ক্ষরিত হয়, এটাও কারেক্ট। তাহলে যেটা ট্রিপসিনোজেন সেটা কিন্তু পিত্তথলি থেকে ক্ষরিত হয় না, এই জোটটি কিন্তু আমাদের সম্পূর্ণ ভুল। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 4। ট্রিপসিনোজেন তাহলে কোথার থেকে ক্ষরিত হয়? ট্রিপসিনোজেন কিন্তু আমাদের ক্ষরিত হয় আমাদের যে প্যানক্রিজ, অর্থাৎ আমাদের যে অগ্নাশয় থেকে কিন্তু ক্ষরিত হয়, ঠিক আছে। প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে কিন্তু আমাদের ট্রিপসিনোজেনটা ক্ষরিত হয়, এটা পিত্তথলি থেকে ক্ষরিত হয় না। তাহলে অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি পাচক উৎসেচক নয়? অর্থাৎ 4টি উৎসেচকের মধ্যে কোনটা পাচক উৎসেচক নয়? ট্রিপসিন, গ্যাস্ট্রিন, অ্যামাইলেজ নাকি লাইফেজ? তো এক্ষেত্রে আমরা আগেই জানলাম যে ট্রিপসিন যে উৎসেচক সেটা কিন্তু একটা পাচক উৎসেচক, অ্যামাইলেজও পাচক উৎসেচক, লাইফেজও একটা পাচক উৎসেচক, কিন্তু গ্যাস্ট্রিন উৎসেচকটি পাচক উৎসেচক নয়। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 গ্যাস্ট্রিন, যেটা কিন্তু একটা পাচক উৎসেচক নয়। তাহলে গ্যাস্ট্রিনটা কি? গ্যাস্ট্রিন ইজ এ টাইপ অফ পেপটাইড হরমোন, এটা একটা পেপটাইড হরমোন, যেটা কি করে? দ্যাট স্টিমুলেটস দ্য সিক্রিশন অফ গ্যাস্ট্রিক অ্যাসিড HCl ফ্রম দ্য প্যারাইটাল সেল অফ দ্য স্টোমাক অ্যান্ড ইনক্রিজ দ্য মোবিলিটি অফ দ্য স্টোমাক। যেটার মেন কাজ হচ্ছে আমাদের যে স্টোমাক, অর্থাৎ আমাদের যে স্টোমাকের যে গ্যাস্ট্রিক সেল থেকে সেখানে গ্যাস্ট্রিক অ্যাসিড HCl সিক্রিট করতে সহায়তা করে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিশনে কিন্তু সহায়তা করে আমাদের গ্যাস্ট্রিন হরমোনটা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু কোনো পাচক উৎসেচক নয়। পরবর্তী কোশ্চেন, মানবদেহের রক্ত পরিশোধনের যে প্রক্রিয়া সেটিকে কি বলে? ডায়ালিসিস, হিমোলাইসিস, আশ্রাবণ নাকি কোনোটিই নয়? তোমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা অ্যান্সার যেগুলো তোমরা পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। তো আমাদের এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হবে, মানবদেহের যে রক্ত পরিশোধনের প্রক্রিয়া সেটা কিন্তু ডায়ালিসিস নামে পরিচিত। ডায়ালিসিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন 1 হয়ে যাবে ডায়ালিসিস। হিমোলাইসিস হবে না, আশ্রাবণও হবে না। তাহলে মানবদেহের রক্ত পরিশোধনের প্রক্রিয়া ডায়ালিসিস নামে পরিচিত। আমাদের পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয়? হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন নাকি রেডন? খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই 4টি গ্যাসের মধ্যে কোনটা তেজস্ক্রিয় সেটাই তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে এই 4টি গ্যাসের মধ্যে হিলিয়াম যদি আমরা ধরি, নিয়ন যদি আমরা ধরি বা ক্রিপ্টন যদি আমরা ধরি, তাহলে কিন্তু
এই চারটি গ্যাস কিন্তু তেজস্ক্রিয় নয়। রেডন হচ্ছে আমাদের একটা তেজস্ক্রিয় গ্যাস। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রেডন। অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে রেডনটা হচ্ছে একটা তেজস্ক্রিয় গ্যাস। অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, কেরালা উপকূলে তেজস্ক্রিয় দূষণের মূল কারণ কি? প্লুটোনিয়াম, দস্তা, থোরিয়াম নাকি রেডিয়াম? এটা জেনারেল নলেজ বেসিসের কোশ্চেন। তোমরা যদি নাও জানো তাও কিন্তু এই অ্যান্সারটা তোমাদের পারা উচিত। কারণ কেরালা উপকূলে মেনলি আমরা কি পাই? কেরালা উপকূলে আমরা একটা মোনাজাইট রক পাই, ঠিক আছে? মোনাজাইট রক একটা পাই আমরা, মোনাজাইট। এই মোনাজাইট রক থেকে আমরা কি একটা মানে রেডিওঅ্যাক্টিভ মেটাল পাই, সেটা হচ্ছে থোরিয়াম। এই থোরিয়ামটা বেশি থাকার জন্যই কিন্তু কেরালার যে মাটি সেই উপকূলে কিন্তু তেজস্ক্রিয় দূষণটা হয়। তাহলে থোরিয়াম হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। প্লুটোনিয়াম হবে না, দস্তা হবে না, রেডিয়াম হবে না, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে থোরিয়াম। কারণ কেরালার উপকূলে আমরা মোনাজাইট রক পাই এবং মোনাজাইট রক থেকে একটা তেজস্ক্রিয় মৌল থোরিয়াম কিন্তু পাওয়া যায় এবং সেই অতিরিক্ত থোরিয়ামের কারণের জন্যই কেরালা উপকূলে তেজস্ক্রিয় দূষণটা হয়। নেক্সট কোশ্চেন, ইনসুলিন নিচের কোনটি উদ্ভিদ হরমোন? অর্থাৎ 4টা হরমোন দেওয়া আছে, তাদের মধ্যে কোনটি উদ্ভিদ হরমোন? ইনসুলিন, থাইরক্সিন, ইস্ট্রোজেন নাকি সাইটোকাইনিন? এই 4টি হরমোনের মধ্যে উদ্ভিদ হরমোন কোনটি? তোমরা প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে অ্যান্সারটা লেখার চেষ্টা করো এবং প্রত্যেকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেক আরও ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা ডিসকাস করব, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো এক্ষেত্রে যেটা আমাদের উদ্ভিদ হরমোন, যেটা ইনসুলিন হচ্ছে একটা আমাদের প্রাণীয় হরমোন, সেটা উদ্ভিদ হরমোন নয়। থাইরক্সিনও একটা আমাদের প্রাণী হরমোন এবং ইস্ট্রোজেনও একটা প্রাণীয় হরমোন। তাহলে উদ্ভিদ হরমোন শুধুমাত্র সাইটোকাইনিন। সাইটোকাইনিন হচ্ছে এখানে একটা উদ্ভিদ হরমোন। সাইটোকাইনিন হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণটা কি জাতীয়? নিরপেক্ষ অর্থাৎ নিউট্রাল, ক্ষারীয় নাকি বেসিক নাকি স্ট্রং অ্যাসিড নাকি অ্যাসিডিক নাকি উপরের কোনোটিই নয়? এখন তোমরা সবসময় মনে রাখবে সোডিয়াম কার্বনেটের যে জলীয় দ্রবণ সেটা কিন্তু নিরপেক্ষ নয় বা অ্যাসিডও নয়, সেটা কিন্তু ক্ষারীয়, অর্থাৎ সেটা হচ্ছে বেসিক। এখন সোডিয়াম কার্বনেটের সংকেত কি? সোডিয়াম কার্বনেটের সংকেত হলো Na2CO3, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ওয়াশিং সোডা, ঠিক আছে? ওয়াশিং সোডা নামে পরিচিত এটা। এটার কমন নাম হচ্ছে ওয়াশিং সোডা এবং এটার যে জলীয় দ্রবণ সেটা কিন্তু ক্ষারীয় হয় এবং ক্ষারীয় হওয়ার জন্য এটা কিন্তু আমাদের জামা কাপড় কাচার জন্য ব্যবহার করা হয়। ক্লিয়ার? তাহলে আমাদের যে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, এটাকে আমরা কি বলবো? NaHCO3 বা সোডিয়াম বাইকার্বনেটটাকে আমরা বলি বেকিং সোডা, ঠিক আছে? এটাকে বলা হয় বেকিং সোডা। এটা তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, ব্রিটিশরা ভারতের প্রথম মাদ্রাসা কোথায় তৈরি করেছিল? অর্থাৎ ব্রিটিশরা ভারতের যে প্রথম মাদ্রাসা সেটা কোথায় তৈরি করেছিল? বোম্বেতে, আলিগড়ে, কলকাতায় নাকি মাদ্রাসে? অবশ্যই এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ব্রিটিশরা ভারতের প্রথম মাদ্রাসা তৈরি করেছিল কলকাতায়। কলকাতা মাদ্রাসা ছিল ব্রিটিশদের তৈরি করা ভারতের প্রথম মাদ্রাসা এবং সেটা কলকাতা মাদ্রাসা নামে পরিচিত। সেটা কলকাতায় তৈরি হয়েছিল। এটা তৈরি কে করেছিলেন এগুলো তোমাদের জানতে হবে। এটা তৈরি করেছিলেন ওয়ারেন হেস্টিন এটা তৈরি করেছিলেন এবং এটা তৈরি করা হয়েছিল 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা তৈরি করেছিলেন ওয়ারেন হেস্টিন এবং এটিই ছিল ব্রিটিশদের ভারতের প্রথম তৈরি করা মাদ্রাসা। নেক্সট কোশ্চেন, ভারতের প্রাচীন স্মৃতিসৌধ সংরক্ষণ আইন কোন গভর্নর জেনারেলের আমলে পাস হয়েছিল? অর্থাৎ ওল্ড মনুমেন্টস প্রিজারভেশন অ্যাক্ট, লর্ড মিন্টো, লর্ড লিনলিথগো, লর্ড কার্জন নাকি লর্ড ক্যানিং? তো এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে প্রাচীন স্মৃতিসৌধ সংরক্ষণ আইন যে গভর্নর জেনারেল শুরু করেছিলেন সেটা কিন্তু ছিলেন লর্ড কার্জন। লর্ড কার্জনেই কিন্তু প্রাচীন সৌধ সংরক্ষণ আইন তৈরি করেছিলেন এবং লর্ড কার্জনের সময়কাল ছিল 1899 থেকে 1905 পর্যন্ত ছিল লর্ড কার্জনের সময়কাল। তো আমরা যদি এটা একটু দেখি, এই আইনটা কিন্তু 1904 সালে তিনি চালু করেছিলেন এবং এই আইনটি অনুযায়ী তিনি 5000 পাউন্ড ফোকাসিং অন দ্য প্রোটেকশন অ্যান্ড রিপেয়ার অফ হিস্টোরিক বিল্ডিং ইন ইন্ডিয়া, যে সমস্ত হিস্টোরিক বিল্ডিংগুলো আমাদের ইন্ডিয়াতে আছে সেগুলোকে প্রিজার্ভ করার জন্য এবং প্রোটেক্ট করার জন্য বা রিপেয়ার করার জন্য তিনি 5000 পাউন্ডের একটা মানি কিন্তু 5000 না, এটা 50,000 50,000 পাউন্ড মানি কিন্তু তিনি অ্যালট করেছিলেন। পরবর্তী কোশ্চেন, সংবিধানের নিম্নোক্ত অনুচ্ছেদের কোনটিতে জেলা জাজ অর্থাৎ ডিস্ট্রিক্ট জাজ শব্দটি পাওয়া যায়? অনুচ্ছেদ 230, অনুচ্ছেদ 231, অনুচ্ছেদ 232 নাকি অনুচ্ছেদ 233? অর্থাৎ কত নম্বর ধারাতে আমরা ডিস্ট্রিক্ট জাজ শব্দটি পাই? ডিস্ট্রিক্ট জাজ বা জেলা জাজ কথাটি পাই আমরা কত নম্বর আর্টিকেল বা কত নম্বর ধারাতে? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, আমরা কিন্তু আর্টিকেল 233-এ বা 233 নম্বর ধারাতে কিন্তু ডিস্ট্রিক্ট জাজ বা জেলা জাজ কথাটির উল্লেখ পাই। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 4 আর্টিকেল 233।
নেক্সট কোশ্চেন, রাজ্য আইনসভার কোন হাউসে মানি বিল প্রস্তাব, কোন কক্ষে মানি বিল প্রস্তাবিত করা হয়, অর্থাৎ মানি বিলের যে ইন্ট্রোডিউসড করা হয় সেটা কোন হাউসে, নিম্নকক্ষে, উচ্চকক্ষে, উভয় কক্ষে নাকি কোনোটিই নয়। তোমরা এটা অলওয়েজ মনে রাখবে যে মানি বিল যেটা আমাদের ইন্ট্রোডিউসড করা হয় সেটা শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি লোকসভাতে ইন্ট্রোডিউস করা হয়, রাজ্যসভার কোনো মানি বিলের উপর কোনো অধিকার নেই। তাহলে যে লোকসভাটা আমাদের যে মানে আমাদের যে আইনসভার কক্ষ সেগুলোর মধ্যে লোকসভাটা হচ্ছে নিম্নকক্ষের মধ্যে পড়ছে, তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নিম্নকক্ষ, অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানি বিল বা যেটা হচ্ছে আমাদের অর্থ বিল সেটা শুধুমাত্র লোকসভা বা নিম্নকক্ষে ইন্ট্রোডিউস করা হয়, সেটার সাথে রাজ্যসভার কোনো সম্পর্ক নেই। পরবর্তী কোশ্চেন, রাজ্য সরকারের মন্ত্রীদের বেতন ভাতা নির্ধারণ করেন কি, অর্থাৎ রাজ্য সরকারের যে মন্ত্রীরা আছে তাদের বেতন বা তাদের অ্যালাউন্স আর স্যালারি সেটা ডিটারমাইন করে কি, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, প্রধান সচিব নাকি রাজ্য বিধানসভা। তো ক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, রাজ্য সরকারের মন্ত্রীদের যে বেতন ভাতা সেটা কিন্তু মুখ্যমন্ত্রী নির্ধারণ করেন না, রাজ্যপালও নির্ধারণ করেন না, প্রধান সচিবও নির্ধারণ করেন না, সেটা কিন্তু রাজ্য বিধানসভা অর্থাৎ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, SLA, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি কিন্তু সেটা ডিসাইড করে রাজ্য সরকারের মন্ত্রীদের বেতন ভাতা। অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে কোন হাইকোর্টের টেরিটোরিয়াল এখতিয়ার রয়েছে, অর্থাৎ কোন হাইকোর্টটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জুরিসডিকশনটাকে কন্ট্রোল করে, অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, মাদ্রাস হাইকোর্ট নাকি ওড়িশার ভুবনেশ্বর হাইকোর্ট। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপর যে কোর্টের জুরিসডিকশন আছে সেটা হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট বা কলকাতা হাইকোর্ট কিন্তু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের টেরিটোরিয়াল এখতিয়ার রয়েছে। তাহলে অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কলকাতা। পরবর্তী কোশ্চেন, কোন নদী পশ্চিমবঙ্গের হৃদয় ও প্রাণ নামে পরিচিত, অর্থাৎ লাইফ লাইন অফ ওয়েস্ট বেঙ্গল কোন নদীকে বলা হয়, গঙ্গা, ভাগীরথী, হুগলি নদী, তিস্তা নদী নাকি মহানন্দা নদী। তো এক্ষেত্রে তোমরা হয়তো অনেকে অ্যান্সারটা জানো, এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু তিস্তাও হবে না, মহানন্দাও হবে না, গঙ্গাও হবে না, এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভাগীরথী হুগলি, কারণ গঙ্গা নদীটাই কিন্তু ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা ভাগীরথী হুগলি, ভাগীরথী হুগলি নদীকেই পশ্চিমবঙ্গের হৃদয় প্রাণ নামে পরিচিত। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বিশ্বের প্রথম গ্রহাণু খনন রোবট কোন দেশ চালু করবে, ফার্স্ট গ্রহাণু খনন রোবট কোন দেশ চালু করবে বিশ্বের, জাপান, জার্মানি, ব্রিটেন নাকি চীন। তো তোমরা প্রত্যেকেই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো এবং প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আরও অনেক ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে এবং তোমাদের জন্য হোমওয়ার্কও আছে যেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তো এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, চীন, চায়না প্রথম কিন্তু বিশ্বের প্রথম গ্রহাণু খনন রোবট কিন্তু চালু করতে চলেছে। অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমাদের নেক্সট কোশ্চেন, কোন চলচ্চিত্র নির্মাতা FTII এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন, FTII এর প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন, একতা কাপুর, অনুপম খের, শেখর কাপুর নাকি কেউই নন। তো এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, শেখর কাপুর কিন্তু সম্প্রতি FTII এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শেখর কাপুর। এখন FTII এর পুরো নাম কি, FTII এর পুরো নাম হলো ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ঠিক আছে, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ক্লিয়ার? সম্প্রতি কোন রাজ্য ওয়াটার ট্যাক্সি চালু করতে চলেছে, ওয়াটার ট্যাক্সি কোন রাজ্য সম্প্রতি চালু করতে চলেছে, গোয়া, কেরালা, মিজোরাম নাকি সিকিম। ওয়াটার ট্যাক্সি সম্প্রতি যে রাজ্য চালু করতে চলেছে সেটি কিন্তু হচ্ছে আমাদের এই চারটির মধ্যে কেরালা রাজ্য সরকার। কেরালা রাজ্য সরকার কিন্তু সম্প্রতি ওয়াটার ট্যাক্সি চালু করতে চলেছে। অপশন 2 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, কেরালা রাজ্য সর্বপ্রথম কিন্তু ওয়াটার ট্যাক্সি চালু করতে চলেছে। কেরালার বর্তমান চিফ মিনিস্টার হলেন কে, পিনারাই বিজয়ন, এবং কেরালার বর্তমান যে গভর্নর তিনি হলেন কে, আরিফ মোহাম্মদ খান, এবং কেরালার যে ক্যাপিটাল সেটা হচ্ছে তিরুবনন্তপুরম, এবং কেরালার একটা উল্লেখযোগ্য ন্যাশনাল পার্ক কি, সেটা হচ্ছে পেরিয়ার ন্যাশনাল পার্ক, সেটা কিন্তু কেরালাতে অবস্থিত। তো আজকের আমাদের যে মক টেস্টের শেষ কোশ্চেন, সম্প্রতি কে NSG এর প্রধান হিসেবে নিযুক্ত হলেন। তো সম্প্রতি NSG এর প্রধান হিসেবে কে নিযুক্ত হলেন, করমবীর সিং, SS দেশওয়াল, AK সিং নাকি অজিত দোভাল। তো এক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবে আমাদের যে সম্প্রতি NSG এর প্রধান হিসেবে নিযুক্ত হলেন কিন্তু SS দেশওয়াল। অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, SS দেশওয়ালেই কিন্তু আমাদের প্রধান NSG এর প্রধান হিসেবে নিযুক্ত হলেন। NSG এর পুরো নাম কি, NSG এর পুরো নাম হলো ন্যাশনাল সিকিউরিটি গার্ড। তাহলে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের প্রধান হিসেবে নিযুক্ত হলেন SS দেশওয়াল। তাহলে এখন আমাদের বর্তমান
চিফ অফ নেভাল স্টাফ কে আছেন? চিফ অফ নেভাল স্টাফ আছেন আমাদের বর্তমানে করমবীর সিং, চিফ অফ নেভাল স্টাফ, ঠিক আছে। অজিত দোভাল কে? অজিত দোভাল বর্তমানে কি পোস্টে আছেন? অজিত দোভাল আছেন বর্তমানে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছে অজিত দোভাল। এখন আমরা যদি জানতে চাই যে আমাদের চিফ অফ এয়ার স্টাফ কে? চিফ অফ এয়ার স্টাফ কে আছেন? চিফ অফ এয়ার স্টাফ এখন বর্তমানে কে আছেন? এবং চিফ অফ যেটা আমাদের আর্মি স্টাফ কে আছেন? তোমরা অবশ্যই দুটো কমেন্ট করে জানাবে, কারণ আমরা এখানে কী জানলাম যে চিফ অফ নেভাল স্টাফ হচ্ছে করমবীর সিং, অজিত দোভাল হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এস দেশওয়াল এখন সম্প্রতি কিন্তু এনএসজি এর ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হলেন, প্রধান হিসেবে। তোমাদেরকে কমেন্ট করে লিখতে হবে চিফ অফ আমাদের এয়ার স্টাফ বর্তমানে কে আছেন এবং চিফ অফ আর্মি স্টাফ কে আছেন, ঠিক আছে। চিফ অফ এয়ার এবং চিফ অফ আর্মি স্টাফ সম্প্রতি কে আছেন, এই দুটো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 30টা এমসিকিউ নিয়ে ডিসকাস করলাম। কাল আমরা 19 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আমাদের এই ক্লাসটা কিন্তু প্রত্যেক সোম থেকে শুক্রবার ঠিক সন্ধ্যে 7টার থেকে হচ্ছে। তোমরা অবশ্যই সন্ধ্যে 7টার থেকে লাইভ আমাদের এই ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করো এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং শুধুমাত্র দেখাই নয়, প্রশ্নগুলো নিজেরা যতগুলো পারবে ততগুলোর অ্যান্সার দেওয়ার কিন্তু চেষ্টা করো। তাহলেই তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের ইমপ্রুভমেন্ট কিন্তু তত ভালো হবে। তো দেখা হবে আবার কালকে। স্টিল দেন স্টে টিউন। থ্যাংক ইউ। গুড নাইট।